গ্যাস সংকটে ভোগান্তি চরমে, বৈদ্যুতিক চুলার বিক্রি তুঙ্গে, ফিলিং স্টেশনে চাপ কমায় রোজগারে টান। গ্যাস নাই কোনো জায়গায়, সিরিয়াল 5-6 ঘন্টা জায়গা আমাদের সিরিয়াল দিতে গেলে। গ্যাসের সংকট অনেক সমস্যা, যা গ্যাসের জন্য আমরা তা করতে পারছি না বর্তমানে। বেশ কয়েকদিন যাবৎ ইলেকট্রিক চুলার বেচাকেনা কিছুটা বাড়ছে। শিগগিরই শিল্পে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। টেক্সটাইল খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। ইসিতে দলীয় নিয়োগে প্রশ্নবিদ্ধ হবে স্থানীয় সরকার নির্বাচন, কমিশনের নিরপেক্ষতা নিয়েও জামায়াতের প্রশ্ন। হবিগঞ্জে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের আশঙ্কা, পৌর এলাকায় 144 ধারা জারি। কাল ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। সরকার প্রধান সহ বিভিন্ন দলের সঙ্গে হবে বৈঠক। ভারতে আন্দোলনকারীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশনায় ক্ষুব্ধ ককরোচ পার্টি, ফের আন্দোলনের হুঁশিয়ারি। স্বাগত এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ইশতিয়াক আহমেদ। গ্যাস সংকটে বেড়েই চলেছে জনদুর্ভোগ। রাজধানী জুড়ে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সিএনজি চালিত যানবাহন। এদিকে বাসাবাড়িতে গ্যাসের অভাবে রান্না নিয়ে বিপাকে সাধারণ মানুষ। বাধ্য হয়েই ভরসা করছেন বৈদ্যুতিক চুলায়। এর ফলে চুলা বিক্রির সাথে বাড়ছে বিদ্যুৎ খরচ, অথচ আগের মতোই আছে গ্যাস বিল। প্রতিবেদনে নগরবাসীর ভোগান্তির খবর জানাচ্ছেন আত্মজুর রহমান দিব্য। ক্রমেই বেড়ে চলেছে গ্যাস সংকট, এতে ধুঁকছে যানবাহন, ভুগছে জনসাধারণ। এটি রাজধানীর তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশনের চিত্র। কেউ ভোর 4টা, কেউ 5টা। গ্যাসের জন্য অপেক্ষা করে ক্লান্ত হয়ে দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন চালকরা। এছাড়া রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনেও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি, আর বাড়তি ভাড়া গুনে চালকদের দীর্ঘ অপেক্ষার মূল্য চুকাচ্ছেন যাত্রীরা। গ্যাসের অনেক ভোগান্তি, তবুও ভোর 4টা থেকে আমরা এখানে সিরিয়াল দিয়ে পাম্পে রয়েছি। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া, কোনো গ্যাস পাইতাছি না। 2 ঘন্টা বসা ছিলাম, এখন গ্যাসের পাম্পে লাগাইছে, বলতেছে গ্যাস ঢুকবে না, গ্যাস ট্যাঙ্কিও খালি। অপেক্ষা করতেছি যখন গ্যাস আসবে তখন আমরা নিয়ে যাবো। একই চিত্র বাসাবাড়িতেও। রান্নার সব উপাদানই আছে, নেই শুধু গ্যাস। তাই বাধ্য হয়েই বৈদ্যুতিক চুলা ও রাইস কুকার কিনছেন অনেকে। গ্যাসের লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং সিলিন্ডার কিনতে গেলে দেখা সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, দাম বেশি। লাইন আছে আর কি, কিন্তু গ্যাস আসে না, লাইনে আসে না আর কি, আগুনই জ্বলে না। এই কারণে আর কি এখন ইলেকট্রিক চুলা কিনতেছি। দোকানিরা বলছেন, চলমান সংকট শুরুর পর বৈদ্যুতিক চুলার চাহিদা বেড়েছে 30 থেকে 40%। মাসে বিক্রি করতাম 10টা 15টা, এখন আমাদের এমনও দিন যায় প্রতিদিন 10-12টা আমাদের সেল হয়। বেশ কয়েকদিন যাবৎ ইলেকট্রিক চুলার বেচাকেনা কিছুটা বাড়ছে। তবে অস্থায়ী সমাধান হিসেবে বৈদ্যুতিক চুলা ব্যবহার করেও নাখোশ জনসাধারণ। কেউ কেউ বলছেন, সংকট থাকার পরও দিতে হচ্ছে গ্যাস বিল, একই সঙ্গে বৈদ্যুতিক চুলায় রান্নার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। গ্যাস পাই না, কিন্তু তিতাসের গ্যাসের বিল আমাকে পরিশোধ করতে হচ্ছে প্রতি মাসে। রান্নার জন্য বৈদ্যুতিক চুলার ব্যবহার করতে হচ্ছে, সেই জন্য আমাকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। তাহলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কেন এই বাড়তি ব্যয় বহন করব? এই অবস্থায় অচিরেই চলমান গ্যাস সংকট সমাধানের আহ্বান সাধারণ মানুষের। আত্মজুর রহমান দিব্য, এখন, ঢাকা। এদিকে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাত ও শিল্প উৎপাদনে। দেশের বিভিন্ন জেলায় গ্যাসের স্বল্প চাপে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না চালকেরা। ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, আর গৃহস্থালিতেও বাড়ছে ভোগান্তি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভাঙা পা আর স্ক্র্যাচের ভরসায় প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের তারাকান্দার সিএনজি চালক আব্দুল হালিম। 7 বছর আগে সড়ক দুর্ঘটনায় ডান পায়ে গুরুতর আঘাত পান তিনি। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় সংক্রমণ ছড়িয়ে এখন পুরো পা কেটে ফেলার ঝুঁকিতে রয়েছেন।
তবুও স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে আহত শরীর নিয়েই সিএনজি চালিত অটোরিকশা চালাচ্ছেন। কিন্তু গ্যাস সংকটে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি। ফলে চিকিৎসা আর সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে হালিমের। আমাদেরকে তারা বাঁচাক, আমি এই পাউডার নিয়ে ভাই গাড়ি চালাই, আমি আর পারি না ভাই, আমার হার্টের সমস্যা হয়ে গেছে, আমি ওষুধ খাইতে পারি না, আমার চলতে খুব কষ্ট হইতেছে ভাই। প্রেশার নাই, গ্যাস বন্ধ, সারাক্ষণ আঙ্গুর বয়ে রেখে পরে নাই, সবগুলান বন্ধ, আঙ্গুর গরিব মাইসার বিশাল কষ্ট হয়ে গেছে লইয়া। শুধু ময়মনসিংহ নয়, প্রায় 2 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় একই চিত্র। মধ্যরাত থেকেই ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়াচ্ছেন গ্যাস ভিত্তিক যানবাহনের চালকেরা। নগরের 6টি ফিলিং স্টেশনের সবগুলোই বেশিরভাগ সময় থাকছে বন্ধ। কোথাও চাপ এতই কম যে একটি সিলিন্ডারে 50 থেকে 80 টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হচ্ছে না। অল্প সময় সরবরাহের পর ফের বন্ধ হয়ে যাচ্ছে স্টেশন। এদিকে গ্যাসের চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্পাঞ্চল ভালুকায়। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। একই সংকট দেখা যাচ্ছে ফেনীতেও। শহরের বাসিন্দা জয়ানাথ বলছেন, সকালে ঘুম থেকে ওঠার আগেই গ্যাস চলে যায়। দুপুরে সামান্য পেলেও তা দিয়ে হয় না রান্না। শহরের অধিকাংশ এলাকার বাসিন্দা বাধ্য হয়ে কিনছেন এলপিজি সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা। যদিও লাইনের গ্যাস না পেয়েও মাস শেষে দিতে হচ্ছে বিল। আগে গ্যাস চলে যায়, নাস্তাও বানাইতে পারি না, 8টা সাড়ে 8টা বাজলে অটোমেটিক চুলা বন্ধ হয়ে যায়। খরচ অনেক বেশি। আগে তো গ্যাসের একটাই আমাদের ওয়ে ছিল, যে লাইনের গ্যাস হলে ছিল। এখন তো লাইনের গ্যাস আছে আপনি রাইস কুকার, আপনার ইলেকট্রিক চুলা, পাশাপাশি সিলিন্ডার গ্যাস। সিলিন্ডার না হলে আপনার এগুলো যদি না হয়, বিকল্প এগুলো যদি না রাখি, আমাদের ঘরে আসলে রান্না হবে না। নেত্রকোনায় গ্যাস সংকটে প্রায় 5000 গ্রাহক। বন্ধ হয়ে গেছে জেলার একমাত্র ফিলিং স্টেশনও। আজ এক সপ্তাহ যাবত এটা একবারে ইন টোটাল বন্ধ, গ্যাস না পাওয়াতে। আজকে বোধহয় প্রায় 10 দিন আমি এখন না খাওয়ার মতো। গৃহস্থালী থেকে পরিবহন আবার শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই প্রভাব ফেলছে চলমান গ্যাস সংকট। দীর্ঘস্থায়ী পরিস্থিতিতে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি অর্থনীতিতেও তৈরি হচ্ছে চাপ। শায়লা নাজনীন, এখন। নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপ খননের কাজ শুরু করেছে বাপেক্স। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চানিগাঁওয়ে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ প্রকল্পের আওতায় গতকাল আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করা হয়। আজ থেকে পুরোদমে চলছে ড্রিলিং কার্যক্রম। বাপেক্স জানিয়েছে, প্রাথমিকভাবে 1550 মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্য ঠিক করা হয়েছে। মাটির নিচে 2টি সম্ভাব্য গ্যাস জোন চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রাকৃতিক গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, 45 দিনের খনন কাজ ও পরবর্তী 15 দিনের ডিএসটি পরীক্ষার পর গ্যাসের প্রকৃত মজুতের পরিমাণ জানা যাবে। কূপটি সফল হলে প্রতিদিন প্রায় 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিল্প খাতে শিগগিরই গ্যাস সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে টেক্সটাইল খাতের প্রতিনিধি দল জানায়, বিগত আমলে সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ায় শিল্প খাতে গ্যাস সংকট হয়েছে। এদিকে ডাবল লিফটিংয়ের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকায় 2টি প্রকল্পের কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সাবির রোজ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্র অঞ্চল, একদিকে কৃষির সম্ভাবনা, অন্যদিকে খরা, পানির সংকট ও জলবায়ু পরিবর্তনের বড় চ্যালেঞ্জ। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে ওঠা এই জনপদ এখন দেশের গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদন অঞ্চল। পানির স্তর নেমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই অঞ্চলের সেচ সুবিধা সম্প্রসারণ, টেকসই পানির ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বুধবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দল। বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, প্রথমে মহানন্দা নদী থেকে পানি খালে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সেচের ব্যবস্থা করা হবে। কৃষকদের দাবি অনুযায়ী এই ডাবল লিফটিংয়ের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে 12,000 কোটি টাকার 2টি প্রকল্পের কাজ দ্রুতই শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা
পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কী কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেটাতে পারবো। এর আগে দেশের টেক্সটাইল খাতের সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। পরে সংগঠনটির সভাপতি বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন। সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলো কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করে দ্রুতই প্রতিবেদন দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সাব্বির রোজ, এখন, ঢাকা। স্থানীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতেই ইসিতে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দুপুরে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে এই অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যিনি বলেন, কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগের ফলে স্থানীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারেও ইসির কাছে দাবি জানানো হয়। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত থেকে সরে আগের অবস্থানে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করতে 9 প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। আপনারা এটা রিভিউ করেন, আপনারা নির্বাচন কমিশনের মিটিংয়ে এটা পুনরায় বিবেচনা করে এটাকে আপনারা বাতিল করেন, সরকারের কাছে আপনারা এটা বলতে পারেন। হবিগঞ্জে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ এই আদেশ জারি করেন। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, সেখানে তো জেলা প্রশাসন 144 ধারা জারি করেছে, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন। গতকাল এনসিপির যে গাড়িবহর সেটিতে হামলার ঘটনার পরই আসলে সারা দেশে এনসিপির কেন্দ্র থেকে একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় এবং যেখানে বলা হয়েছিল যে হবিগঞ্জে যে বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে সেখানে এনসিপির যে আহ্বায়ক কিংবা সদস্য সচিব তারা কেন্দ্রীয় যে শীর্ষ নেতারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। যে অন্যদিকে বিএনপি একই সাথে ছাত্রদল, যুবদল তারাও একটি কর্মসূচি ঘোষণা করেছে। ফলে এই যে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার একটি শঙ্কা প্রকাশ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কারণে আজকে সকাল 10টার দিকে জেলা প্রশাসক 144 ধারা জারি করেন পৌর এলাকাতে। এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ স্বাভাবিক রয়েছে। তবে যেহেতু তাদের 3টার দিকে আসার কথা ছিল এনসিপির নেতৃবৃন্দ, এখন পর্যন্ত তারা এসে পৌঁছাননি। আমরা যতটুকু জানতে পেরেছি মৌলভীবাজার হয়ে আসলে তারা হবিগঞ্জে আসবেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে যে তারা আসলে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন, যে যেহেতু 144 দ্বারা জারি করা হয়েছে সেই ক্ষেত্রে কোনো ধরনের মিটিং, মিছিল, পিকেটিং সহ আসলে রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো করার কোনো সুযোগ নেই। ফলে যদি কোনো রাজনৈতিক দল সেটি করার চেষ্টা করে তারা আসলে প্রতিহত করার জন্য তাদের যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সাথে পুলিশের সাথে আমরা যেটি দেখছি যে দুপুরের পর 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারাও আসলে পুরো শহরে করেছে এবং টহল দিতেও আমরা দেখেছি। অন্যদিকে ছাত্রদল এবং বিএনপি থেকে যেটি, যুবদল থেকে যেটি জানানো হয়েছে যে হবিগঞ্জ তাদের যে বাস সেটি হচ্ছে হবিগঞ্জ শান্তিপ্রিয় রাজনৈতিকভাবে। সেই ক্ষেত্রে যদি আসলে যে পরিস্থিতি আসলে কোনো ধরনের কেউ উত্তপ্ত করার চেষ্টা করে এবং তাদের যে দলীয় কর্মকাণ্ড রয়েছে সেগুলোকে নিয়ে কেউ উস্কানি দেয়, সেই ক্ষেত্রে আসলে তারা তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেবেন। অন্যথায় আসলে তারা কোনো কর্মসূচি পালন করবেন না। ইস্তিয়াক এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজল সরকার। কাল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সফরে সরকার প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সার্জিও গোরের। বিশ্লেষকরা মনে করছেন এই সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের চীন ঘনিষ্ঠতা এড়াতে বার্তা আসতে পারে। বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকেও বার্তা যেতে পারে ব্যবসা বাড়াতে নীতিমালা সংশোধনের। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। বয়স কেবল ৩৯। অপেক্ষাকৃত তরুণ বয়সেই ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূতের দায়িত্ব সামলাচ্ছেন সার্জিও গোর। ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক চীন ঘনিষ্ঠতা চিন্তায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশ যাতে মার্কিন বলয়ের বাইরে না যায় এমন বার্তা আসতে পারে সার্জিও গোরের সফরে, তেমনটা মত বিশ্লেষকদের। এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিছু উদ্বেগের বিষয় আছে। আমরা জানি যে ভূ রাজনৈতিক বিবেচনায় বা ট্রাম্পের তার যে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক অঞ্চল কিংবা দক্ষিণ এশিয়া বা মধ্য এশিয়া এই অঞ্চলগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কতগুলো অবস্থান আছে। তো সেই অবস্থানের সঙ্গে বাংলাদেশ কতটা অ্যাডজাস্ট করছে সেই বিষয়গুলো হয়তো একটু পরখ করে দেখবেন। বাংলাদেশও এই সুযোগে তার নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে। সার্জিও গোর একই সাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল্যায়নে সার্জিও গোরের কাছে গুরুত্ব পাবে ভারতের চোখে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও কূটনীতি, যেমনটি মনে করছেন এই বিশ্লেষক। যেহেতু উনি ভারতের রাষ্ট্রদূত এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটি বাংলাদেশ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভারত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোয়াড, যে নেতৃত্বে যে কোয়াড আছে তার অন্যতম সদস্য, এবং একই সঙ্গে চীন কেন্দ্রিক যে মার্কিন পররাষ্ট্রনীতির যে লক্ষ্যগুলো আছে এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া, বে অফ বেঙ্গল বা ইন্দো প্যাসিফিক, সেগুলো অর্জন করার ক্ষেত্রে ভারতের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সার্জিও গোরের সফরে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা আছে। এসব বৈঠকে বাংলাদেশি সব পণ্যে সাম্প্রতিক আরোপিত 10% শুল্ক প্রত্যাহার সহ দুদেশের বাণিজ্য সম্প্রসারণে আলোচনা গুরুত্ব পাওয়ার দাবি রাখে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 10% শুল্কের যে বিষয়টা, সেটা যাতে কিভাবে আমরা সুরাহা করতে পারি, এগুলোর দিকে একটু বাংলাদেশের পক্ষ থেকে নজর দিতে হবে বা সেগুলো নিয়ে কথা বলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ, সেটা কিন্তু বাংলাদেশে যে টপ 10 ইনভেস্টিং কান্ট্রি হিসেবে কিন্তু আছে এখনো। তো সুতরাং সেই জায়গাতে কিভাবে আবার তাদেরকে সামনের দিকে নিয়ে আসা যায়, তো সেই জন্য চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যে চীন ঘনিষ্ঠতা মানেই আমেরিকা বিরোধিতা নয়, এমন বার্তা পৌঁছাতে হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। সেদিক বিবেচনায় সার্জিও গোরের সফরকে উপযুক্ত উপলক্ষ হিসেবে দেখার পরামর্শ বিশ্লেষকদের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক এবং চীনের সঙ্গে সম্পর্ক, দুটো কিন্তু সাংঘর্ষিক নয়। হোসেন জাহিদ, এখন ঢাকা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 4টায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সকাল 10টার দিকে গ্রেপ্তার 4 জনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের কঠোর নিরাপত্তায় চট্টগ্রামে নেওয়া হয়। পুলিশের দাবি, ডেভিড ইমন চট্টগ্রামের বায়াজিদ বোস্তামি, পাঁচলাইশ, চান্দগাঁও, পতেঙ্গা, হাটহাজারী ও রাউজান এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। সম্প্রতি চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে দাবি করা চাঁদা না পেয়ে ওই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা আছে। চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, যিনি কিছুদিন পূর্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন। তো তাকে গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এমপি হিসেবে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের শপথ বৈধ। দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আপিল কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। এতে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সকালে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। সরওয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ করার পর ঋণ খেলাপির অভিযোগে আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। নির্বাচন কমিশন সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে নির্বাচন করার সুযোগ পান তিনি। কিন্তু এই আদেশের বিরুদ্ধেও আপিল করা হলে নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। পরে 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরওয়ার আলমগীর বিজয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে তার ফল প্রকাশ করা হয়নি। রিটের চূড়ান্ত শুনানি শেষে 9 জুলাই সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয়। হাইকোর্টের রায়ের পর চট্টগ্রাম 2 আসনে সরওয়ারকে বিজয়ী ঘোষণা করে 9 জুলাই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। সেদিন সন্ধ্যায় সরওয়ার সংসদ সদস্যের শপথ নেন। তো আজকে যেহেতু ইতিমধ্যেই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে, এটা আমরা আজকে আদালতকে জনাব সরওয়ার আলমগীর সাহেবের পক্ষের আইনজীবী উল্লেখ করেছেন এবং তিনি বৈধ প্রার্থী হিসেবে যে ছিলেন সেটি প্রমাণিত হয়েছে। তো এই পরিস্থিতিতে আদালত বললেন যে তাহলে তো এই মামলাটি আর এই মুহূর্তে শোনার কোনো সুযোগ নেই। আপনারা যদি কোনো কারণে মনে করেন সংক্ষুব্ধ হন, তাহলে রায়ের বিরুদ্ধে আপনারা নিয়মিত আপিল দায়ের করতে পারেন, তখন আমরা এই বিষয়টি শুনব। তো এখন হয়তো ওটি মামলা তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। জনগণের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল সব পর্যায়ের স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে পরিকল্পনাহীনভাবে চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে। হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ঘটনা ঘটেছে। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণে প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে 101 শয্যায় উন্নীত করা হচ্ছে বলে জানান মন্ত্রী। সেখানে ফিজিওথেরাপি, প্যাথোলজি ও আইসিইউ সুবিধা যুক্ত করা হবে। এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট এবং উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস বেড স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা একটা 2টা ফিজিওথেরাপি সেন্টার করতেছি, ওয়ান ফর দ্য লেডিজ, ওয়ান ফর দ্য জেন্টস, এবং দুইজনই এক্সপার্ট থাকবে, একজন লেডি একজন জেন্টস। আমরা এখন যে নতুন বিল্ডিংগুলি করতেছি, উই আর কিপিং স্পেস ফর কিডনি ডায়ালিসিস। 10 বেডেড কিডনি ডায়ালিসিস শ্যাল বি established in উপজেলা লেভেল অলসো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। উই হ্যাভ অলরেডি অর্ডার টু বাই দ্য ডায়ালিসিস মেশিন ফ্রম আওয়ার ওন সোর্স, এবং আমরা ডিসেম্বরের প্রথম থেকে আমাদের ফরেন এক্সচেঞ্জ আমাদের বাঁচবে। আমরা নিজেরা অনেক কম টাকা আমাদের মানুষদেরকে কিডনি ডায়ালিসিস দিব, এবং ডায়ালিসিসের জন্য আমাদের সরকার বাজেটও ট্যাক্স কমিয়েছে। চট্টগ্রামে চলতি মাসে প্রায় 4 গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, বাড়ছে মৃত্যুর হারও। সরকারি তথ্য মতে জুলাইয়ে গেল 2 বছরের চেয়ে এ বছর আক্রান্ত বেশি। এমতাবস্থায় আগামী 2 মাস আরও বাড়ার শঙ্কা চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের। তবে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ তাদের। সঞ্জয় মল্লিকের ছবিতে বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। চট্টগ্রামের হাসপাতালগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু ওয়ার্ডগুলোতে গেল মাসের তুলনায় রোগী বেড়েছে কয়েক গুণ। চাপ সামলাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল 122 জন, চলতি মাসে তা 4.25 গুণ বেড়ে দাঁড়িয়েছে 457 জনে। এছাড়াও চলতি বছর আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন, যার মধ্যে চলতি মাসেই মারা গেছেন 2 জন। এক সপ্তাহ জ্বর ছিল, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না। পরীক্ষার 3টা রক্ত পরীক্ষা করছে, ওখানে রিপোর্ট দেখা গেছে ডেঙ্গু আর টাইফয়েড। জ্বর ছিল তখন, এখন বমি ছিল, বমি বন্ধ হয়েছে, জ্বরটা আজ চলতেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, জুলাই মাসের আক্রান্ত গেল 2 বছরের আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। 2024 ও 2025 সালে আক্রান্ত ছিল যথাক্রমে 198 ও 430। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর ভরা মৌসুম আগস্ট সেপ্টেম্বরে আক্রান্ত আরও বহুগুণে বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। অল্প জ্বর নিয়েও রোগীর অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টসগুলা তাদের ওরিয়েন্টেশন লস হয়ে যায়, মানে ব্রেইন ধরে ডাইরেক্ট, ওরকম হতে পারে। যেমন আমাদের অনেক রোগী পাচ্ছি চকরিয়া থেকে চলে আসতেছে, কক্সবাজার থেকে, ওই বেল্ট থেকে যারা আসতেছে দেখা যাচ্ছে তাদের স্মৃতিশক্তিগুলা ওরিয়েন্টেশন লস হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার ও ওয়ার্ড খোলার কথা জানিয়েছে তারা। আমরা উপজেলা পর্যায়ে ডেঙ্গু কর্নারগুলো তৈরি করেছি এবং সেখানে চিকিৎসার সব সরঞ্জাম আমরা ওখানে নিশ্চিত করেছি, যাতে বিনা কারণে যেন কোনো রোগী আমাদের উপজেলা পর্যায় থেকে রেফার হয়ে জেলা হাসপাতাল অথবা
চট্টগ্রাম মেডিকেল কলেজ বা টারশিয়ারি হাসপাতালগুলোতে না আসে। চট্টগ্রামে এখন পর্যন্ত নগরীর তুলনায় উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের বেশিরভাগই পুরুষ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। নগদ টাকার ব্যবহার কমে মোবাইল ব্যাংকিং, কার্ড ও ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার প্রচলন এখন বিশ্বজুড়ে। সে পথে এগোচ্ছে বাংলাদেশও। সবশেষ বাংলা কিউআর এনে ক্যাশলেস অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এখনও অধিকাংশ মানুষ নগদ লেনদেনে আস্থা রাখেন। তাই ক্যাশলেস অর্থনীতির সুফল পেতে ডিজিটাল অর্থ ব্যবস্থাপনা ও জনসচেতনতার বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত কামরুল হাসান জনির প্রতিবেদনে। পঞ্চগড়ের ষাটোত্তর নারী জুবেদা বেগমের বয়স্ক ভাতা সহজ করেছে মোবাইল ব্যাংকিং। তার মতো প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপন ধীরে ধীরে সহজ হচ্ছে ডিজিটাল লেনদেনে। আমি ব্যাংক টাকা তুলবা যাই লাইন ধরে, এখন তার সুবিধা হয়েছে মোবাইলে টাকা যাইলে আমরা পাচ্ছি। ডিজিটাল লেনদেনে গ্রামের তুলনায় গ্রাহক বেশি শহরে। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে অনেকেই লেনদেন করেন কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ে। কার্ডের মাধ্যমে লেনদেনটা করলে আমাদের চুরি, তারপর বিভিন্ন রকম ঝুঁকিও কমে যায়। বেশি বাজার করতে গেলে অনেক সময় বেশি টাকা ক্যারি করাটা ঝুঁকিপূর্ণ, যার কারণে ওই যে ক্যাশ মানে কার্ডের পেমেন্টটা সহজ হয় আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে শহর ও গ্রাম মিলে বর্তমানে অনলাইন ব্যাংক ও উপশাখার সংখ্যা 16,500-এর বেশি। দেশে গেল 5 বছরে কার্ডে লেনদেন বেড়েছে। ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডের সংখ্যাও 5,10,00,000 ছাড়িয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ, মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে নগদবিহীন লেনদেনে আগ্রহ বেড়েছে। তবে অর্থনীতি গবেষকরা বলছেন অবকাঠামোগত উন্নয়নে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল লেনদেনের বৈষম্য দৃশ্যমান। আমি মনে করি অবকাঠামোগত গ্যাপটাই একটা বড় বাধা। আর একটা বাধা আছে, সেটা হলো গ্রাম এবং শহরের মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল যেটা লিটারেসি বলে, ডিজিটাল লিটারেসি বলে, এখানে একটা বড় গ্যাপ আছে। নগদ টাকার বাণিজ্য চালু থাকায় সরকার চাইলেও ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ব্যাংক কর্মকর্তা। এই বাণিজ্যের সাথে যারা জড়িত তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাদের কিন্তু হিউজ পরিমাণে কাস্টমার অনবোর্ডিং করেছে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেগুলোর ভিতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। নগদবিহীন লেনদেনে ব্যাংকগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা ব্যাংক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্যাশলেস বা ডিজিটাল ব্যাংকিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাহকদের সুরক্ষা দেওয়া। কিছু ব্যাংক আছে আমাদের যেগুলো টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স, তারা এই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তারাই আসলে লিডিং পজিশনে নিয়ে গিয়ে যখন তারা একটা পর্যায়ে পৌঁছাবে পুরো ব্যাংকিং সেক্টর একসাথে কাজ করতে পারবে। এখনও বেশিরভাগ মানুষের ভরসা নগদ লেনদেন। তাই ক্যাশলেস অর্থনীতির দীর্ঘমেয়াদী সুফল পেতে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জোরালো ভূমিকার পরামর্শ এই অর্থনীতিবিদের। মাঝে মধ্যে সেন্ট্রাল ব্যাংক বা অন্য কেউ দুই একটা পিসমিল স্টেপ নিলে হবে না, তার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। গ্রাহকের অর্থ ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করা গেলে ক্যাশলেস অর্থনীতির সুফল আসবে। তবে সংশ্লিষ্টরা বলছেন ডিজিটাল লেনদেনে আরও উৎসাহ বাড়াতে হবে সাধারণ মানুষের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ভারতের ককরোচ জনতা পার্টি। পুলিশের দায়ের করা সব অভিযোগের তদন্ত চালিয়ে যেতে সুপ্রিম কোর্টের নির্দেশনাকে বিশ্বাসঘাতকতা বলছে সিজেপি। তাদের আশঙ্কা সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার বানাবে মোদী সরকার। এদিকে শিক্ষা ব্যবস্থার সংস্কার কমিটি নিয়ে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, খাদ্যমন্ত্রী শিক্ষার কি বুঝবেন। আরও জানাচ্ছেন তানভীর জনি।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের দ্রুত মুক্তি, মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের কোনো হয়রানি না করার শর্তে আন্দোলন গুটিয়ে নিয়েছিল ককরোচ জনতা পার্টি। তাদের দাবি, কয়েক দফা বৈঠকে এই বিষয়ে বারবার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। শুধু তাই নয়, দিল্লি, বিহার সহ অন্যান্য রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ব্যাপারেও লিখিত প্রতিশ্রুতি পেয়েছিল ককরোচ জনতা পার্টি। এমন অবস্থায় ভারতের সুপ্রিম কোর্ট এক নির্দেশনায় বলেছেন, পুলিশের দায়ের করা সব অভিযোগপত্র তদন্ত করে সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া যাদের আগের কোনো অপরাধের রেকর্ড নেই তাদের ছেড়ে দেওয়া এবং পুলিশি হামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। সিজিবির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্য সরকার। শিক্ষার্থীদের উপর পুলিশি হয়রানি বন্ধ না করলে আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। সরকারের রাজনৈতিক স্বার্থ হাসিলে সুপ্রিম কোর্ট কাজ করছে বলেও অভিযোগ দীপকের। कई सारे स्टेट्स में पुलिस जो है वो स्टूडेंट्स को हैरेस कर रही है, परेशान कर रही है। गवर्नमेंट स्टूडेंट्स को डराना धमकाना बंद कर दे। अगर वो इसी तरह पुलिस के द्वारा स्टूडेंट्स को डराएगी, धमकाएगी, डिटेन की धमकियां देगी, अरेस्ट की धमकियां देगी, तो कॉकरोच जनता पार्टी फिर से बहुत बड़ा प्रोटेस्ट करेगी। একই সুরে সিজিপির মুখপাত্র সৌরভ দাস বলেন, তরুণদের সরল মনের সঙ্গে প্রতারণা করছে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রহণযোগ্য উল্লেখ করে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সিজেপি। बहुत बड़ा विश्वासघात करने जा रहे हो देश के युवाओं से। हम लोगों ने डिक्लेयर किया है कि हमें ऐसा कोई भी ऑर्डर जिसमें जो हमें एक गारंटी दिया है सरकार ने उसका उल्लंघन हो, वैसे कोई भी ऑर्डर या कोई भी डिसीजन स्वीकार नहीं है। তবে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে দেশবিরোধী আখ্যা দিয়ে দেশের মানুষকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, তারা যা ইচ্ছা তাই করবে, সেটাই গণতন্ত্র নয়। ককরোচ জনতা পার্টি এবং তার সংঘর্ষসাথী যারা দেশের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিধানসভায় আমাদের বিধায়করা এর বিরুদ্ধে বিরোধ দেখিয়েছেন, কালো ব্যাচ পরেছেন। এই সমস্ত অ্যান্টি সোশ্যাল যারা, তারা বিভিন্ন ব্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদেরকে নিজেদের ব্যানারের তলায় নিয়ে আসছে, এ সমস্ত কটাকে ঢোকানো উচিত। এদিকে প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার কমিটি নিয়ে লোকসভা সংসদে বিতর্কে জড়ান বিরোধী কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, আগে কমিটি করা হলেও তার বাস্তবায়ন কিছুই হয়নি। উপযুক্ত ব্যক্তির অভাবে এবারের কমিটিও আলোর মুখ দেখবে না। প্রিয়াঙ্কার অভিযোগ, গোমূত্র বিশেষজ্ঞদের দিয়ে শিক্ষার সংস্কার সম্ভব নয়। তানভীর জানি, এখন বিশ্ব। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির নির্ধারিত বোর্ড সভা চলছে। সেখানে আছেন সহকর্মী জুবাইর আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুবাইর, বোর্ড সভা তো চলছে, আজ কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে পেরেছেন কিনা জানাবেন, আর ওয়ান ডে অধিনায়কের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আজকে আসতে পারে কিনা, আপনার কাছে কি তথ্য আছে? ইশতিয়াক, শুরুতেই বলে রাখি, ওয়ানডে অধিনায়কের যে ব্যাপারগুলো আমরা গত কয়েকদিন ধরে শুনছিলাম যে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়কের যে পদটা আছে সেখান থেকে সরে দেওয়া হবে, লিটন দাস অথবা নাজমুল হোসেন শান্তর কে ইনক্লুড করা হবে, সেটা হয়তোবা কাগজে কলমে ডিসিশনটা বিসিবির নীতি নির্ধারণে মহল নিয়ে ফেলেছে। ক্রিকেট অপারেশনসের কাছ থেকে সেটা প্রায় অনুমোদন হয়েই এসেছে, তবে সেটা আজকেই আসবে কিনা সেই জিনিসটা নিয়ে বলা চলে না। বোর্ড মিটিং শুরু হয়েছে 4টার কিছুটা পর থেকে। আমরা যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত যেসব তথ্য আছে সেখানে বিপিএল ইস্যু আছে, নারী ক্রিকেটের ইস্যু আছে, 8টি বিভাগীয় নারী ক্রিকেট কোচিং আসবে, বিপিএল হবে কি হবে না, কোন নামে হবে, কি প্যাটার্নে হবে সেটাও আছে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই যে পূর্বাচল স্টেডিয়াম, যেটি নিয়ে বিসিবি বেশ অনেকগুলো দিন ধরে কাজ করছে, হোম অফ ক্রিকেট থেকে শুধুমাত্র ক্রিকেটকে ঢাকা কেন্দ্রিক না রেখে পূর্বাচল স্টেডিয়ামে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটার জন্য প্রায় 150 কোটি টাকার একটি বাজেট কিন্তু আজ অনুমোদন হবে। আমরা সর্বশেষ যে জিনিসটা জানতে পেরেছি, লজিস্টিক্সের কিছু আলোচনা হবে। তবে সবকিছু ছাপিয়ে বিপিএল এবং ইস্যুতে যেমন আছে, সেই সঙ্গে যদি ন্যাশনাল টিমের ইস্যুতে আমরা আসতে যাই, সেক্ষেত্রে ব্যাটিং কোচ এবং পেস বোলিং কোচ, যেহেতু শন টেট চলে যাওয়ার পর থেকে একটা স্থবিরতা যাচ্ছে, তালহা জুবের অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, সুতরাং পেস বোলিং কোচ কে হবেন সে ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আজ আসতে পারে। আর এর ব্যাপারে ওয়ানডের ক্যাপ্টেন্সির তো ব্যাপারটা যেমনটা হচ্ছে, হয়তো বা আজ সিদ্ধান্ত নাও আসতে পারে, সন্ধ্যা 7টায় প্রেস কনফারেন্সের পরে মূলত বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই বিসিবি সিদ্ধান্ত যে কি হচ্ছে। 18টা এজেন্ডা নিয়ে তো বৈঠক চলছে, লম্বা ম্যারাথন বৈঠক শেষে মূলত জানা যাবে যে আজকের বৈঠক থেকে আমরা কি কি পাচ্ছি। ইশতিয়াক, এই ছিল মিরপুরে বিসিবির বোর্ড সভা নিয়ে আমার কাছে সব শেষ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির নির্ধারিত বোর্ড সভা চলছে। মিরপুর স্টেডিয়াম থেকে এসে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন জুবাইর আহমেদ।
দর্শক, এখন বিকেলে শেষ করছি ভিন্ন রকম এক খবর দিয়ে। মানুষের রাগ আর ক্ষোভ নিয়েও কি ব্যবসা হতে পারে, এমনটা কি কেউ কখনো ভেবেছে? আপনি আমি না ভাবলেও এবার সেটি প্রমাণ করে দিলেন উত্তর মেক্সিকোর এক নারী। চালু করেছেন জোনা দে কেওস নামের একটি ক্লাব, যেখানে ভাঙচুর করে রাগ মেটানোর সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। রাগের ধরন অনুযায়ী থাকছে আকর্ষণীয় সব প্যাকেজ। দর্শক, রাগ মেটানোর এমন অভিনব ক্লাবে একবার হলেও ঢু মারতে পারেন। চলুন বাকিটা শুনবো সতীর্থ কর্মকারের কাছ থেকে। স্প্যানিশ বা পর্তুগিজ ভাষায় জোনা দে কেওসের অর্থ বিশৃঙ্খল অঞ্চল। যদিও এই ক্লাবটিকে স্থানীয়রা চেনেন সিউদাদ ওয়ারেজের রেজ রুম নামে। নিয়ন্ত্রিত পরিবেশে বিনোদনমূলক ও স্বস্তিদায়ক কিছু কাজের মাধ্যমে রাগ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করার সুযোগ দেয় এই ক্লাবটি। Pues aquí, como se ve, pues destruimos botellas, una impresora, golpeamos el muñeco, hicimos graffiti y pues uno se desestresa porque pues saca toda la ira que trae acumulado uno. তরুণ তরুণীদের পছন্দের এই ক্লাবে জীবনের সব রাগ ক্ষোভ উগরে দেওয়ার জন্য আছে নানা উপকরণ। ব্যাট বা হাতুড়ি দিয়ে কাঁচের বোতল ভাঙা, টায়ারে বেসবল ব্যাট দিয়ে ক্রমাগত আঘাত, কিংবা ধাতুর পাত দুমড়ে মুচড়ে ফেলার মতো নানা প্যাকেজ আছে এখানে। আর মানসিক কষ্টে আবেগতাড়িত হয়ে পড়লে খেয়াল খুশি মতো রং করতে পারবেন দেয়ালে, যদিও কিছু অর্থের বিনিময়ে। En lugar de que te desquites con otras personas o diciendo cosas que no deberías, este es como que el lugar perfecto para que saques todo lo que tienes que sacar sin dañar a otros con tus palabras o con tus acciones. জোনা দে কেওসের কর্ণধার বলছেন, তার ক্লাবে রাগ কমানোর প্যাকেজের শুরুটা হয় পাকেতে সুয়েলতেসে দিয়ে। এই প্যাকেজে 330 পেসো বা 19 মার্কিন ডলারের বিনিময়ে পছন্দের গান শুনতে শুনতে ভাঙা যাবে 15টি বোতল, নার্ভ গান বা পেইন্টবল পেলেট দিয়ে নামা যাবে লক্ষ্যভেদী খেলায়, আঘাত করা যাবে ডামি পুতুলের গায়ে। Lo hacemos mediante la destrucción de tanto vidrio como material. Nosotros contamos con varios paquetes dependiendo de lo que la persona quiera hacer. গ্রাহকদের সুরক্ষায় ওভারঅল কোট, গ্লাভস এবং হেলমেট সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে প্রতিষ্ঠানটি। জোনা দে কেওসের মূল মন্ত্র নিজের মন আর মগজের যত্ন নিতে স্পাতে যাওয়া কোনো সমাধান নয়, বরং জমে থাকা ক্ষোভ আর রাগ বের করে ফেলাই সবচেয়ে সহজ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।